আচ্ছা, বাংলার মানুষের কি কোনো আত্মসম্মান থাকবে না? এই হিউমিলিয়েশনের দাম কে দেবে? শুধুমাত্র মতুয়া বেল্টে আনম্যাপড পপুলেশন 9.43%। কিভাবে গোটা বাঙালিকে একটা সন্দেহের চোখে দেখার প্রবণতা শুরু হয়েছে। সুবাস্তু হিন্দু, মতুয়া ইত্যাদি ইত্যাদি, এদেরকে কে প্রোটেকশন দেবে? কে প্রোটেকশন দেবে? আজকে আর কিন্তু বিজেপি দায়িত্ব নিল না। বিজেপি কিন্তু সিএ এর কথা আর আজকে বলো না। আজকে বিজেপি বললো কেন উদ্বাস্তু হয়েছিল তুমি বলো। সবাইকে শুভ সন্ধ্যা। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা, প্রণাম এবং অভিনন্দন। সময় বাড়ানো যেতেই পারে, অসুবিধা নেই, কিন্তু সময় আমার ধারণা রাজ্যের বিরোধী দলনেতাকে দেওয়া উচিত, কারণ উনি 1 কোটি রোহিঙ্গা খুঁজবেন। ফলে ইলেকশন কমিশনের চাইতেও রাজ্যের বিরোধী দলনেতার খোঁজার যা কাজ উনি দায়িত্ব নিয়েছিলেন, আমাদের কথা না, ওনার কথা, ওনাকে একটু সময় দিতে পারে। যাই হোক, জোকস অ্যাপার্ট, দেখুন খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি তো, এখনও ইলেকশন ঘোষণা হয়নি, তাই জন্য স্বাভাবিকভাবেই এই ভোট কে সুবিধা পেয়ে গেল কে সুবিধা পেল না, আমি সে বিষয়ের মধ্যে যাব না। এখনও নির্বাচনের জল গরম হতে যথেষ্ট সময় আছে। কিন্তু আমি যে 2-3টে কথা বলতে চাই, ভারতবর্ষ পরিচালিত হয়তো একটা রিটেন কনস্টিটিউশনের দ্বারা, একটা লিখিত সংবিধানের দ্বারা, এবং আমাদের এই লিখিত সংবিধান ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে একটা নিজেদের সংবিধান, নিজেদের দেশের জাতীয় পতাকা, নিজেদের জাতীয় সঙ্গীত, সব কিছু নিজেদের, এই নিজেদের সংবিধানের সংবিধান সবার একটা আলোচ্য বিষয়। ডক্টর বি.আর. আম্বেদকর যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তিনি বক্তৃতা করছেন, এবং সেই বক্তৃতা পরবর্তীকালে আজও বিভিন্ন সময়তে যখন চর্চিত হয়, দ্য গ্রামার অফ অ্যানার্কি, সেই গ্রামার অফ অ্যানার্কিতে উনি খুব স্পেসিফিকভাবে 2-3টে কথা বলেছিলেন। তার মধ্যে হচ্ছে একটা অন্যতম, এই যা কিছু আজকে আমরা সংবিধানের মাধ্যমে মানুষকে দিচ্ছি, এ হয়তো আজকে লিখিত সংবিধানের মাধ্যমে দিচ্ছি, কিন্তু আজ থেকে বহু যুগ আগে যখন দেশে লিখিত কোনো সংবিধান ছিল না, কিন্তু এই একটা ডেমোক্রেটিক কাঠামো ছিল। 2-3টে উদাহরণ দিয়েছিলেন উনি, এবং দিয়ে উনি বলেছিলেন কিন্তু এই সবটাই ধসে পড়েছিল সব মিলিয়ে একটা ব্রিটিশ কোম্পানির হাতে হাত ধরে একটা গোটা ব্যবস্থা, সেই গোটা ব্যবস্থা শাসন ব্যবস্থায় পরিণত হয়েছিল। এবং উনি একটা ভয়ের কথা বলেছিলেন যে আমরা এমন কোনো জায়গায় এগিয়ে যাব না তো, যে আজকে সংবিধানের মাধ্যমে আমরা যা যা অধিকার অর্জন করছি তা ভবিষ্যতে হয়তো আবার গুলিয়ে যাবে। ভারতবর্ষের সংবিধান শুরুই হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এখন এই ভারতবর্ষের সংবিধানের যে মূল এসেন্স, দ্য এসেন্স অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য কনস্টিটিউশনাল ইথোস, যে কী ইথোস, যে ভারতবর্ষের যে সরকার তা হচ্ছে ডেমোক্রেটিক সরকার, সেই ডেমোক্রেটিক সরকারকে মানুষ নির্বাচিত করবে। কিন্তু প্রথমবারের জন্য খুব নির্দিষ্টভাবে আমরা দেখতে পেলাম যে ভারতবর্ষের সরকার বকলমে বিজেপি ইলেকশন কমিশনকে সামনে রেখে সুপ্রিম কোর্টের যে স্বাভাবিকভাবে তারা বলেছিলেন যে ভারতবর্ষের নির্বাচন কমিশনার অ্যাপয়েন্ট করবার ক্ষেত্রে যে 3 ম্যানস কমিটি, সেই 3 ম্যানস কমিটির মধ্যে একজন থাকবে দেশের প্রধান বিচারপতি, একজন থাকবেন দেশের বিরোধী দলনেতা, এবং একজন থাকবেন দেশের প্রধানমন্ত্রী। সবটাকে ডাইলিউট করে দিয়ে বিজেপি আসলে দেশের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে একজন ক্যাবিনেট মন্ত্রীকে নিয়ে আসলেন। সেই থেকে প্রশ্নচিহ্ন রাখা শুরু হলো, এবং পরবর্তীকালে এসআইআর। এখন আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, যেহেতু আমি আইনের ছাত্র, আইনের ভাষায় একটা কথা বলে, দ্যাট ইজ কল্ড মিন্স রিয়া। একদম গোদা বাংলায় বলতে গেলে আপনি যা কিছু করছেন এ সব কিছুর মধ্যে আপনার যদি গিল্টি মাইন্ড না থাকে তাহলে আপনি কোনো অপরাধী করেননি। এই এসআইআর প্রক্রিয়া হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া, এতে এত অস্বাভাবিকতার কিচ্ছু ছিল না। একটা ইলেকটোরাল রোল, সেই ইলেকটোরাল রোলকে নতুনভাবে নিয়ে যাওয়া হচ্ছে, একটা ফ্রেশ ভোটার তালিকা বের করা হবে, আগেও হয়েছে এখনও হবে। কিন্তু এই গোটা বিষয়টাকে সামনে রেখে, নাগরিকত্বের ইস্যুকে সামনে রেখে, এই গোটা বিষয়ের মাধ্যমে বিশেষত বিজেপি এবং অবশ্যই তার সাথে তৃণমূল যেভাবে গোটা বিষয়টাকে হিন্দু, মুসলিম, রোহিঙ্গা তার সাথে অনুপ্রবেশকারী বলে গোটা পশ্চিমবাংলার মানুষকে যে বিপদের মধ্যে ফেললেন, আমি বলছি এসআইআরের আজকে আমাদের দলের তরফ থেকে বলছি, এসআইআরের আজকে যা কনক্লুশনের দিকে আমরা এগোচ্ছি, অন্তত যদি লাজলজ্জা থেকে থাকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। আচ্ছা, বাংলার মানুষের কি কোনো আত্মসম্মান থাকবে না? কিছু সাংবাদিক দৌড়লেন, একজনকে দেখতে পেয়ে বললেন বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি। যাকে দেখতে পেয়ে দৌড়েছিলেন, আমি কনক্লেভে আসবার আগে তার সাথে যোগাযোগ করেছিলাম যে সত্যিই সে বাংলাদেশি নাকি তার এসআইআরের নাম উঠেছে। তার নাম হচ্ছে রফিকুল সর্দার। এই এসআইআরের যে লিস্ট বেরিয়েছে, 22 যাদবপুর লোকসভার তিনি ভোটার এবং বারাইপুর পূর্বের ভোটার। আচ্ছা, আপনি বলুন তো, এই যে তাকে যে হিউমিলিয়েট করা হলো, গোটা পশ্চিমবাংলার মানুষ দেখলেন একজন দৌড়চ্ছে, তাকে বাংলাদেশি 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 বলে, এই হিউমিলিয়েশনের দাম কে দেবে?
পশ্চিমবাংলার বুকে প্রত্যেক দিন এসআইআর নিয়ে সন্ধ্যেবেলা যখন টিভির ডিবেট হয়েছে, প্রত্যেক দিন হিন্দু মুসলিম নিয়ে যখন কাটাছেড়া হয়েছে, আমরা একটাই কথা বলেছি, এই সামগ্রিক পর্ব জুড়ে যদি সবচাইতে বেশি কি অসুবিধায় পড়ে, তা পড়বে হিন্দু শরণার্থী মতুয়ারা। আপনি মেলান, আজকে আমার কাছে ডেটা এসছে, আমি আপনাকে ডেটা দিচ্ছি। সামগ্রিকভাবে এখন অবধি ওয়েস্ট বেঙ্গলে যে আনম্যাপড পপুলেশন এসছে তা এখন অবধি 3.99 ওভারঅল ওয়েস্ট বেঙ্গল। আপনি মতুয়া বেল্ট হিসেবে যতগুলো বিধানসভা এখানে রয়েছে, গাইঘাটা এসসি, বাগদা, কল্যাণী, বনগাঁ উত্তর, রানাঘাট, বনগাঁ দক্ষিণ, কৃষ্ণনগর, এবং সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে শুধুমাত্র মতুয়া বেল্টে আনম্যাপড পপুলেশন 9.43%। সিপিআইএম, বামপন্থীরা, আমরা বলেছিলাম এই এসআইআর এর পরে সবচাইতে বেশি বিপদে পড়বে উদ্বাস্তু হিন্দু মানুষ, মতুয়া। তাই হলো। আচ্ছা আপনি বলুন, আপনি একটা বিশাল বড় আইন তৈরি করলেন সিএএ, তা নিয়ে আপনি বিশাল হইহট্টগোল করলেন। পশ্চিমবাংলার বুকে আরএসএস এর কথাতেই কেউ একজন গিয়ে একটা মামলা করলো কলকাতা হাইকোর্টে। সেই মামলার সারবত্তা কি? যে সিএএতে যে অ্যাপ্লাই করেছে সেই অ্যাপ্লাইয়ের কাগজটুকু দেখানো হলেই তাকে যাতে ভোটার কার্ড দিয়ে দেওয়া হয়। অদ্ভুত বিষয় যে বিজেপির কেন্দ্রের সরকার এতদিন ধরে সিএএ নিয়ে হিন্দু শরণার্থী মানুষকে আশ্বস্ত করে আসলেন যে আমি তোমার পাশে আছি, সেই বিজেপির ইউনিয়ন গভর্নমেন্ট গিয়ে হাইকোর্টে উল্টো সুর গিয়ে বললেন আমি এর কোনো দায়িত্ব নেব না। আমরা আজকে এই কোয়েশ্চেন রাখতে চাইছি, এই যে বাজার আপনি গরম করলেন, উদ্বাস্তু মতুয়া মানুষ আজকে যে বিপদে পড়েছে, এই বিপদের দায় কে নেবে? শুভেন্দু অধিকারী নেবেন, সুকান্ত মজুমদার নেবেন, ইলেকশন কমিশনার নেবেন, তৃণমূল নেবে, কে নেবে? আজকে তৃণমূলের প্রতিনিধি নিশ্চয়ই এখানে বলবেন, বাংলা পক্ষও এখানে একটু আগে বললেন, গর্গদা এখানে বলছিলেন যে কিভাবে গোটা বাঙালিকে একটা সন্দেহের চোখে দেখার প্রবণতা শুরু হয়েছে। আমি খালি একটাই কথা মনে করিয়ে দিতে চাই, ইতিহাস বড় করুণ। বাঙালিকে সন্দেহের চোখে দেখা যায় যদি সর্বপ্রথম এই কাজ কেউ করে থাকেন, তিনি আর অন্য কেউ নন, তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2005 সালে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে বলেছিলেন এই হচ্ছে অনুপ্রবেশকারী, এদের ভোটে সিপিএম জেতে, এদের ভোটে সিপিএম 34 বছর ধরে সরকার চালাচ্ছে। দ্যাট ইজ দ্য বিগিনিং। সেই বিগিনিং থেকে আজকে এখনো অবধি এই একই জিনিস চলে আসছে। আমি খালি শেষ করব যে কথা বলে, এই যে এত মুসলিম অনুপ্রবেশকারী আপনি বললেন, আমি আপনাকে আরও একটা তথ্য দিচ্ছি। পশ্চিমবাংলার বুকে সবচাইতে মুসলিম ডমিনেটেড, ওয়ান অফ দ্য মেন মুসলিম ডমিনেটেড বিধানসভা, দ্যাট ইজ ডোমকল। এই আমি আপনাকে যা আনম্যাপড পপুলেশন দিলাম, এই আনম্যাপড পপুলেশনের ডোমকল কত? 0.4। পশ্চিমবঙ্গ অ্যাজ আ হোল 3 পয়েন্ট সামথিং। আমি আপনাকে বলছি ডোমকল 0.4, সুজাপুর 0.5, হরিহরপাড়া 0.6। কে দায় নেবে? অর্থাৎ বিজেপির এখন একটা ফ্যাসিনেশন হয়ে গেছে, এই এত চুরি, দুর্নীতি, তোলাবাজি, এত কিছু সব কিছু ছেড়ে দিয়ে আপনি যা কিছু পাবেন এ সব কিছুর মধ্যে একটা ডিভিশনের পলিটিক্স, হিন্দু মুসলিমের পলিটিক্স, একটা এমন বাইনারি তৈরি করো যাতে তৃণমূলেরও লাভ হয়, বিজেপিরও লাভ হয়, পক্ষান্তরে আসলে আরএসএস এর লাভ হয়, এবং আসলে যাতে বাম এবং অন্যান্য তৃতীয় বিকল্পের শক্তিরা যারা যাতে তৃতীয়তেই থেকে যায়, সেই জন্যই গোটা প্রোপাগান্ডাটা করা। আমি খালি শেষ করছি একটাই কথা বলে, দেখুন আমরা এই মুহূর্তে বাংলা বাঁচাও যাত্রা করছি। বাংলা বাঁচাও যাত্রা মানে আমাদের কাছে একটা মানচিত্র নয়, বাংলা বাঁচাও যাত্রা মানে আমাদের কাছে বাঙালি মানুষ, বাংলার মানুষ। বাংলা বাঁচাও যাত্রা মানে কেবলমাত্র বাংলার ওই একটা ম্যাপ নয়, কুচবিহার থেকে সাগর অবধি কেবলমাত্র আমাদের কাছে একটা ম্যাপ নয়। আজকে যখন আমরা দাঁড়িয়ে এটা ফিল করতে পারছি যে পশ্চিমবাংলার বুকে এবং অবশ্যই আমাদের দেশের বুকে যে সংবিধান প্রদত্ত অধিকার, সেই সংবিধান প্রদত্ত ইজ ইন কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন মার্ককে পাশে রেখে আমরা দাবি করেছি যে মতুয়া যারা ভোট দিয়েছে, এই মতুয়াদেরকে নিয়ে ভোট ব্যাংক পলিটিক্স করেছে, তৃণমূল করেছে, বিজেপি করেছে, সেই ভোট নিয়ে আপনি জিতলেন, কেন্দ্রীয় মন্ত্রী বানালেন ওই বাড়ি থেকে, বাড়িয়ে আজকে আপনি মতুয়াদেরকেই কোয়েশ্চেন করে দিচ্ছেন তাদের এক্সিস্টেন্স নিয়ে, অথচ তাদের ভোট নিয়ে তৃণমূল বিজেপি শেষ 10 বছর ধরে বারংবার এই রাজনীতি করেছে। আমি ঋতুদা কেবল একটাই রিকোয়েস্ট করব, আমরা আজকে সবাই এই সেন্সে আলোচনার দিকে যেতে চাইছি যে আসলে এর ফলে তৃণমূলের লাভ হলো কিনা। আমি যেটা বলতে পারি আমার দলের তরফ থেকে, দেখুন আমরা প্রথম থেকে বলে এসেছি বৈধ ভোটার রাখতে হবে, অবৈধ ভোটার যেতে হবে, মৃত ভোটার যেতে হবে, এই তো মোদ্দা কথা।
তৃণমূলের সুবিধা হয়ে গেল, তৃণমূল খুব বেনিফিট পেয়ে গেল, তার জন্য তৃণমূল একেবারে হাসতে হাসতে 2026-এর নির্বাচনকে পগাড় পার করে দেবে, এই কনক্লুশনে যাওয়ার এখনও কোনো জায়গা আসেনি এই কারণে পশ্চিমবাংলার বুকে যে অপশাসন, তার যে অ্যান্টি ইনকামবেন্সি ভোট রয়েছে, সেই অ্যান্টি ইনকামবেন্সি স্টিল এক্সিস্ট টুডে, এবং বিজেপি অ্যাজ আ অপোনেন্ট পার্টি দে হ্যাভ ফেল্ড, মিজারেবলি ফেল্ড। ফলত একটা তৃতীয় বিকল্প শক্তি হিসেবে বাংলার মানুষ খুঁজছে। এক্ষুনি যদি আমরা এই লক্ষ্যে এগোই যে তৃণমূল খুব একটা বেনিফিটেড জায়গায় চলে গেল, সেটা আমাদের কারোর পক্ষে, বাংলার পক্ষে, আমাদের কারোর পক্ষে খুব একটা সুখকর হবে না। সবাইকে ধন্যবাদ। এত খোলাখুলি তো অমিতাভ আর রেখা কোনোদিন প্রেমও করে, তুমি যত খোলাখুলি বলছো। জোকস পার্ট, তৃণমূল মৃত ভোটারের ভোটে যেতে, সেটা হচ্ছে সল্টলেকের যে নির্বাচন হয়েছিল, পৌরসভা নির্বাচন বিধাননগরে, সেটা প্রমাণিত হয়ে গেছে। কিন্তু ঋতদা, যদি সেই সেন্সেই হয়ে গিয়ে থাকে, তাহলে এসআইআর যখন ডিক্লেয়ার্ড হয়েছিল, তাহলে তৃণমূলের বিরুদ্ধে সবচাইতে বেশি আক্রমণ হওয়ার কথা ছিল এই গ্রাউন্ডে যে তুমি মৃত ভোটারের ওপর দাঁড়িয়ে তুমি যেত, মৃত ভোটার আমি এখান থেকে বাদ দেবো, একটা মৃত ভোটারও আমি এখানে রাখতে দেব না। সেটা কি এলো গল্পে? আসেনি তো, এসছে তো হিন্দু মুসলিম অনুপ্রবেশকারী। আমার সবচাইতে ভালো লাগতো, দেখুন সজলদা খুবই মানে সফট স্পোকেন মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু উনি তো বিজেপিকে রিপ্রেজেন্ট করছেন স্বাভাবিকভাবেই। এখন বিজেপির অবস্থা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়ায়? ধরুন তৃণমূল কংগ্রেসের যা যা চুরি দুর্নীতি, এর লড়াই টড়াই করে আমরা সব বের করেছি, ঠিক আছে, ইডি সিবিআই তদন্ত হয়েছে। যখনই ইডি সিবিআই এর তদন্তর কাছে যায়, সেই সময়তে বিজেপির আবভাব দেখে মনে হয় এই পরশু দিন ভাইপো উঠবে, তারপরের দিন পিসি উঠবে। কিন্তু তারপরের দিন দেখা যায় পিসি ভাইপো তো ছেড়ে দিন, ভাইপোর কালীঘাটের কাকু সেও জামিন পেয়ে বেরিয়ে আসে। খুব সাহসী। যেদিন স্বাভাবিকভাবে যেদিনকে ইডি সিবিআই দায়িত্ব পায়, সেদিনকে বিজেপির বুক এত বড় হয়ে যায়। কিন্তু যেদিনকে ইডি সিবিআই আসলে ওই রেখার অমিতাভের গোপন প্রেমের মতো, যাকে আমরা সেটিং বলি, সেই সেটিংটা করে ফেলে, সেই দিনকে বিজেপি এসে বলে আমি ইডি সিবিআই এর দায়িত্ব কেন নেব? আপনি দেখুন এসআইআর ইলেকশন কমিশন করে এতদিন ধরে বললো, মানে বিজেপির আরও এক নেতা, সেখানে নেই বলে আমি বলছি না, সে অন্য চ্যানেলে গিয়ে বললো ভোটে হারবো, কিন্তু এসআইআর ইত্যাদি ইত্যাদি বিশাল গল্প। আজকে আপনি দেখুন এসআইআর নিয়ে কিন্তু গলার নরম মানে হয়ে গেল, এবং আঙুল উঠলো বিজেপির কথা অনুযায়ী নির্বাচন কমিশনের দিকে। যে নির্বাচন কমিশনের দিকে এতদিন আমরা আঙুল তুলছিলাম, সেই নির্বাচন কমিশনের দিকে আঙুল তুললাম। আমি খালি একটা কথা বলতে চাই ঋতদা, এই গোটা প্রসেসে তুমি আজ অব্দি দেখেছো কোনো কোটিপতি মুসলিমের দিকে আঙুল উঠেছে? ববি হাকিমের দিকে আঙুল উঠেছে দেখেছো? মার্সিডিজে করে মুসলিম ব্যক্তি যাচ্ছে, সে বাংলাদেশের ভোটার, কোনোদিন কাউকে বলতে দেখেছো? তাজ হোটেলে বসে বা অন্য যে কোনো হোটেল, সরি আমি কোনো নাম নিচ্ছি না হোটেলের, যে কোনো হোটেলের 5 তারা হোটেলে বসে বিলাসিতায় বিকেলে চায়ের চুমুক মারছে কোনো মুসলিম ভদ্রলোক, সে বাংলাদেশের ভোটার, কোনোদিন কাউকে বলতে শুনেছো? কে বাংলাদেশের ভোটার? গরিব শ্রমজীবী মানুষ। তুমি গরিব, তুমি পিছিয়ে পড়া মানুষ, তুমি শ্রমজীবী মানুষ, সে বাংলাদেশি ভোটার। অর্থাৎ বিষয়টা শুধু মুসলিমও নয়, বিষয়টা হচ্ছে মুসলিম শ্রমজীবী এবং বিশেষত পরিযায়ী শ্রমিক। অবশ্যই। আমি শেষ করবো একটাই কথা বলে। দেখুন এত কিছু হয়েছে, আপনি বলছিলেন যে কে কার কাছে এলো, আসলে কাছে সবচাইতে বেশি এসছে আরএসএস, তৃণমূল সবচাইতে বেশি কাছে। সিপিএম বুঝতে পারছে না এই দূরত্ব রেখে লড়াই করতে গিয়ে ক্ষতি হয়ে যাচ্ছে? না কোনো সিপিএম বলতে পারছে না যে আমাদের লড়াই এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে? হ্যাঁ, তো বলার কি আছে, আবার বাস্তবের লড়াই, বিজেপির বাস্তব এটা। একে অপরকে সঙ্গী করে বসে আছে, একে অপরকে সঙ্গী করে বাঁচতে চাইছে। আমি শেষ করবো যে কথা বলো না, এই কোয়েশ্চেনটা উঠে যায়, নিড টু অ্যাড্রেস দ্যাট, যে সত্যি তো এতদিন ধরে যখন এত প্রশ্ন এলো, আমি যখন বললাম যে উদ্বাস্তু হিন্দু, মতুয়া ইত্যাদি ইত্যাদি, এদেরকে কে প্রোটেকশন দেবে, কে প্রোটেকশন দেবে? আজকে আর কিন্তু বিজেপি দায়িত্ব নিল না। বিজেপি কিন্তু সিএ এর কথা আর আজকে বলো না, আজকে বিজেপি বললো কেন উদ্বাস্তু হয়েছিলে তুমি বলো। পুরো তৃণমূলের মতো, তৃণমূলকে আপনি প্রশ্ন করুন, তৃণমূল বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে চলে যাবে। আমি 20 সেকেন্ডে উত্তর দিতে পারি, কিন্তু বিশাল বড় টপিক তো। আসলে কাদের জন্য উদ্বাস্তু হতে হয়েছিল? উদ্বাস্তু হতে হয়েছিল সেই মুসলিম লীগের জন্য, যে মুসলিম লীগের সাথে শ্যামাপ্রসাদ মুখার্জি 1941 সালে গভর্নমেন্ট চালিয়েছিলেন, কোয়ালিশন গভর্নমেন্ট। উদ্বাস্তু হতে হয়েছিল সেই মৌলবাদী ইসলামিক শক্তির জন্য, বাংলাদেশে মুসলিম ব্যক্তিরা। আমি ইতিহাসে যেটা বলছিলাম, তাহলে তো ডাইরেক্ট অ্যাকশন, ডেট দিন তো কমিউনিস্টদেরও তো কেউ ইতিহাস কেউ অস্বীকার করতে পারে না। তুমি যেটা বলছো সেটা বাস্তব।
সেটা ইতিহাস। ডাইরেক্ট অ্যাকশন ডে, দ্যাট ইজ হিস্ট্রি। কিন্তু এই পশ্চিমবাংলার বুকেও সেই ডাইরেক্ট অ্যাকশন ডের পরবর্তী সময়তে এই বাংলা মাথা তুলে দাঁড়িয়েছে। কিন্তু আমি যে কথাটা বলছি, পশ্চিমবাংলা নয়, বাংলাদেশের যে মুক্তিযোদ্ধারা লড়াই করেছে পাকিস্তানের মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে, তারাও ধর্মের দিক থেকে ইসলামপন্থী ছিলেন। আসলে উদ্বাস্তু হয়েছে মৌলবাদীদের হাতে, আর সেই উদ্বাস্তু মানুষের আজকে ভোটাধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি। আমরা তার পাশে আছি, ছিলাম এবং থাকব। আমার শুধু একটাই তোমাকে প্রশ্ন, সায়ন, আমি জানি না যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন তুমি তো বোধহয় রাজনীতি করতে না? হ্যাঁ, না, রাজনীতি করতাম, আমি রাজনীতি পরিবার, কিন্তু এত বড় ছিলাম না। এত বড় ছিল না। 2011 মমতা ব্যানার্জি যে সময়তে সংবিধান নিয়ে ভাঙচুর, এ রাজ্যে তো অনেকে বলেন, আমি বলছি না, যে 2009 সাল থেকে কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এই রাজ্যে উচ্ছন্নে গেছে। তার আগে অবধি তো ঠিকই ছিল, 2009 অবধি। আপনাদের ছেলে মেয়েরা, আপনাদের বিভিন্ন ব্রাঞ্চের শাখার যারা আপনাদের কমরেড, তারা বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করতেন। এবার তো পারল না, বিএলওর পাশে প্রতি জায়গায় গিয়ে। কমিউনিস্ট পার্টি তো সেই রোল প্লে করতে পারলো না। এটা তো সিপিএমের ব্যর্থতা। আমি জানি না এটা আপনাদের স্ক্রুটিনি বা কোথা থেকে কি উঠেছে যে সিপিআইএম এর বিএলএ ছিল না, কিন্তু বাস্তবে তো তা নয়। আমি বিএলওর সঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল, অবশ্যই ছিল সব জায়গায়, কিন্তু সিপিএম তো সব জায়গায় ছিল না। আপনি বলতেই পারেন সব জায়গায় ছিল না, কিন্তু সিপিআইএম ওয়াজ রিমেন অ্যাবসেন্ট বা লেফট ওয়াজ রিমেন অ্যাবসেন্ট। আদতেও সে জায়গা নয় তো। আমরা বিএলএ হিসেবে যেখানে যেখানে দাঁড়িয়ে ইলেকটোরাল রোল এবং তাকে সংশোধন করবার জন্য যা যা কাজ, তা তো আমরা করেছি। কিন্তু আমি আপনাকে একটা কথা বলছি, দেখুন, সংসদের দিকে তাকান আর বিধানসভা, এটা তো বাস্তব যে আমরা শূন্য। কিন্তু আমরা শূন্য থেকে উদ্বাস্তু হিন্দু মতুয়ার জন্য যে কথা বলতে পাচ্ছি, তৃণমূল বিজেপি সে স্ট্যান্ড নিতে পারছে না কেন? কিসের জন্য? কোন কারণে? কোন ভনিতার জন্য? আমি শেষ করছি একটাই কথা বলে, ঋতদা, আপনি যাই বলুন, এসআইআর বলুন বা অন্য যে কোনো বিকল্পে, তৃণমূল বেনিফিট পেয়ে গেল। আই রিপিট এগেন, তৃণমূলের বেনিফিট পাওয়ার আর কোনো জায়গা নেই। কয়লা থেকে বালি যা চুরি করেছে এর পরিণাম ভুগতে হবে। আর বিজেপি যেভাবে টুপি পরিয়েছে বিরোধী পার্টির নাম করে, এর পরিণামও বিজেপিকে ভুগতে হবে। ধন্যবাদ। আমি শুধু একটা কথাই বলতে পারি গোটা আলোচনার শেষে, ঋতদা, আমাকে প্রথম থেকে তুমি একটা পোক করছিলে বা কোয়েশ্চেন করছিলে যে এতে কি আসলে তৃণমূলের লাভ হলো। দেখো, আমি তোমাকে রাজনীতির ভাষায় বলতে পারি এতে অনেকটা আমাদের লাভ হলো। তুমি বলতে পারো তোমরা শূন্য, তোমাদের কিভাবে লাভ হতে পারে। আজকের দিনে আমরা যখন নির্বাচন লড়তে নামি, নির্বাচন লড়াটা বামপন্থীদের কাছে যত না কঠিন, নির্বাচন কোন ইস্যুর ওপর হচ্ছে সেই ন্যারেটিভটা ঠিক করা আমাদের কাছে আরও অনেক কঠিন। কারণ আমাদের রাজনীতির মূল যে কথা, তা রুটি রোজগার, মানুষের চাকরি, নারীদের নিরাপত্তা, কৃষকের ফসলের দাম, শ্রমিকের মজুরি, ডিএ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তৃণমূল বিজেপি যে কোনো কিছু একটা পেলে সে একদম প্যাটিস থেকে শুরু করে এসআইআর যা হবে এটা হিন্দু মুসলিমের মধ্যে ঢুকিয়ে দাও, এবং ডিভিশনের পলিটিক্স। এই যে ডিভিশনের পলিটিক্স পশ্চিমবাংলায় এসআইআরের নাম করে চলছিল, সেই ন্যারেটিভ আজকে মুখ থুবড়ে পড়লো। এই মুখ থুবড়ে পড়বার ফলে নির্বাচনের যে ইস্যু, সেই ইস্যু যে সেট হয়, তাতে আমরা কিছুটা অবশ্যই বেনিফিট পাবো, আমরা আশাবাদী। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।